পিকে মানে প্রশান্ত কিশোর কিন্তু কখনোই বিজেপির বিরুদ্ধে যাবেন না। আমার এই কথাটা আপনারা লিখে রাখতে পারেন। তারপরে অনুরোধ করব গভীর মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখুন। বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটকুশলী প্রশান্ত কিশোর নিজের তৈরি জনসুরজ পার্টির টিকিটে জিততেই মমতার কিছু অন্ধভক্ত মানুষের সাথে সবজান্তা কিছু মানুষের অতি উল্লসিত হওয়া দেখে শেষমেশ এটাই বলতে বাধ্য হচ্ছি। এটা ঠিক যে সন্দেহাতীতভাবে ভারতের এক নাম্বার রাজনীতির এবং ভোটকুশলী প্রশান্ত কিশোরের জনসুরাজ দলের পূর্ব ভারতের বিহার রাজ্যের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আচমকা জয়, বিশেষ করে যে বাঁকিপুর আসন 1995 সাল থেকে বিজেপির দখলে ছিল, সেই আসনে প্রশান্ত কিশোরের জয় কেবল একটা উপনির্বাচনে জয় নয়, এটা সম্ভবত একটা নতুন রাজনীতিকে সংগঠিত করারও ইঙ্গিত বটে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে এমন একটা সময়ে এই জয় এসেছে যার মাত্র কয়েক মাস আগে 2025 সালের নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের দল একটাও আসন জিততে পারেনি। এমনকি 2025-এর বিধানসভা নির্বাচনে বেশিরভাগ প্রার্থীর জামানতও বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল। তারপরও কিন্তু প্রশান্ত কিশোর হাল ছাড়েননি। তিনি বিহারেই থেকে গিয়েছেন, সংগঠন গুছিয়েছেন আর দাবি করেছেন বাঁকিপুর জয় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত সপ্তাহে মাত্র একটা বিধানসভা আসনে জিতেই তিনি এখন বিহারের সবচেয়ে আলোচিত রাজনৈতিক মুখ হয়ে উঠেছেন। এতে থেকেই বোঝা যায় যে বিহার রাজ্যের রাজনীতিতে একটা বড় রকমের শূন্যতা তৈরি হয়েছে, যে শূন্যতা লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার এবং বিজেপির পুরনো ত্রিভুজ ঠিকভাবে পূরণ করতে পারছে না। এই জয় পরাজয়ের আগে প্রশান্ত কিশোরকে ঘিরে যে গল্পটা তৈরি হয়েছিল সেটা ছিল একজন সফল নির্বাচনী কৌশলবিদ থেকে রাজনীতিক হয়ে ওঠার গল্প। প্রথমে তিনি 2014 সালে নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার সামলেছিলেন। এরপর একে একে নীতিশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্ধ্রপ্রদেশের জগমোহন রেড্ডির সঙ্গেও কাজ করেছেন। তারপর 2022 সালে জনসুরাজ পদযাত্রা শুরু করে নিজের রাজনৈতিক দল গড়ার পথে নেমেছেন। তবে এই পুরো গল্প বা পুরো বয়ানটা নভেম্বরেই অনেকটা ভেঙে পড়েছিল। প্রশ্ন উঠেছিল যে ভোটকুশলীর কৌশল আর নিজের রাজনীতি করার মধ্যে যে ফারাক, তা প্রশান্ত কিশোর আদৌ পার হতে পেরেছেন কিনা। কিন্তু বাঁকিপুরে জেতার পর এখন মানতেই হচ্ছে যে তিনি সেটা পেরেছেন, অন্তত আপাতত পেরেছেন। প্রশান্ত কিশোরের এই জয় অবশ্য ভারতের রাজনীতিতে একটা বড় প্রশ্নের জন্ম দিয়েছে। সেটা হলো, প্রশান্ত কিশোর কি বড় কোনো রাজনৈতিক সমীকরণের অংশ, যার মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি আপ এবং তামিলনাড়ুর অভিনেতা বিজয়ের টিভিকেও রয়েছে? প্রশান্ত কিশোর, অরবিন্দ কেজরিওয়াল, বিজয় থালাপতি, এই তিনজনের ক্ষেত্রে সাদৃশ্যটা স্পষ্ট, অন্তত প্রচারের স্তরে। তিনজনই শাসন ব্যবস্থাকে একটা পণ্য হিসাবে তুলে ধরেছেন, মতাদর্শ ইত্যাদি হিসাবে তুলে ধরেননি। ভারতীয় রাজনীতির ভিত্তি হিসাবে শ্রেণী, জাতি, সম্প্রদায় এবং ধর্মকে দীর্ঘদিন থেকে বিবেচনা করা হলেও তাঁরা কিন্তু এগুলোকে যতটা সম্ভব এড়িয়ে গিয়েছেন। কেজরিওয়াল তার রাজনৈতিক ব্র্যান্ড গড়েছিলেন বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে জল এবং মহল্লা বা পাড়ার ক্লিনিকের ওপরে। এটা এমন একটা রাজনীতি যেখানে নাগরিক শুধু ভোটার নয়, নাগরিক যেন সেখানে গ্রাহকও বটে। প্রশান্ত কিশোরের রাজনীতি আবার সবসময়ই কর্পোরেট কর্মদক্ষতার আশ্বাস। তার নির্বাচনী প্রচারণায় অন্যতম স্লোগান ছিল আর্স পর ইয়া ফার্স পর, অর্থাৎ হয় আপনি সিংহাসনে থাকবেন, না হয় মাটিতে থাকবেন। অর্থাৎ প্রশান্ত কিশোর জিতলে ভোটার অনেক কিছু পাবেন, যেমন ঋণ মকুব করা হবে, পেনশন এবং শিক্ষা বিস্তৃত হবে, রোজগার কেন্দ্রিক দাবি দাওয়া পূরণ হবে ইত্যাদি। যদিও কিভাবে সেসব পূরণ হবে তা নিয়ে কিন্তু তেমন বিস্তারিত কিছু তিনি বলেননি। আর থালাপতি বিজয় প্রচার চালিয়েছেন পরিচ্ছন্ন প্রশাসন এবং তরুণদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে। সেই প্রচারণায় সামাজিক এবং জাতিগত রাজনীতির প্রতিশ্রুতি দ্রাবিড় প্রতীকবাদের মধ্যে আছে বটে, কিন্তু তার পুরনো আদর্শগত ভিত্তি নেই। পুরনো বিভাজন রেখাকে তাদের কেউই মূল রাজনৈতিক হাতিয়ার বানাননি।
কে জমির মালিক, কার হাতে পুঁজি, মন্দির বা কোন সমাজের মানুষকে বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য রাখা হয়, এই প্রশ্নগুলো তাদের রাজনীতির কেন্দ্রে ছিল না এবং নেই, থাকলেও একেবারে না থাকার মতো করে হয়তো আছে। জাতি এবং সাম্প্রদায়িকতাকে তারা দেখছেন সেকালের অবশেষ একটা বিষয় হিসেবে, যেটা শেষ হয়ে গিয়েছে, যেন বর্তমানের জীবন্ত কোনো কাঠামো হিসেবে নয়। বদলে যা তারা বহন করে নিয়ে চলেছেন তা হলো এক ধরনের প্রতিযোগিতামূলক জনমনোরঞ্জক কল্যাণবাদ। এ যেন কে বেশি প্রতিশ্রুতি দিতে পারে তার দৌড়, অথচ কে সেই খরচ বহন করবে বা ঐতিহাসিকভাবে কে সেই খরচ বহন করে এসেছে এতদিন পর্যন্ত, সেসব প্রশ্ন তারা সবাই এড়িয়ে গিয়েছেন বা এড়িয়ে যাচ্ছেন। বিজেপির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমীকরণটা অবশ্য জটিল হয়ে ওঠে। তিনজনের মধ্যে দুজনই তো এখন একরকম বিজেপির পক্ষ নিতে বাধ্য হয়েছেন। কেজরিওয়াল বছরের পর বছর ধরে আম আদমি পার্টিকে কংগ্রেসও নয় বিজেপিও নয় বলে একটা স্বতন্ত্র অবস্থানে রাখতে চেয়েছিলেন, কিন্তু দিল্লি এবং পাঞ্জাবে ক্রমে আক্রমণাত্মক বিজেপির সামনে সেই সমদূরত্ব বজায় রাখা একেবারে অসম্ভব হয়ে পড়েছে কেজরিওয়ালের। বিজেপি এখন যা বলে কাজের ক্ষেত্রে তাতেই তিনি সঙ্গত করেন। কেজরিওয়াল মুখে যদিও ধরি মাছ না ছুঁই পানির মতো একটা অভিনয় করেন। অন্যদিকে 2026 সালের তামিলনাড়ুর নির্বাচনে টিভিকে রাজ্যের একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে এবং কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করে। এই জোট স্পষ্টভাবে বিজেপিকে বাইরে রাখে। থালাপতি বিজয় নিজে বিজেপিকে আদর্শগত শত্রু বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে প্রকাশ্যে তো নয়ই, এমনকি গোপনেও বিজেপির সঙ্গে কোনো সমঝোতা হবে না কোনো দিন। এই দুজনের বিপরীতে প্রশান্ত কিশোর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো বিজেপি বিরোধী জোটে তার কোনো আগ্রহ নেই, অর্থাৎ বিজেপি বা বিজেপি জোটের বিরোধিতা তিনি আদৌ করবেন না, কখনোই করবেন না। তবুও কিছু মমতা ভক্ত মানুষ প্রশান্ত কিশোরের জয়ে উল্লসিত উৎফুল্ল বোধ করছেন। বাঁকিপুরে জয়ের পর সাংবাদিকদের সামনে তিনি এনডিএ বা ইন্ডিয়া কোনো জোটেই যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের কোনো জোট হবে না, আমাদের জোট হবে বিহারের জনগণের সঙ্গে। কি ভারী কথা, কি কথার মূল্য থাকবে। প্রশান্ত কিশোরের জয় বিজেপির অপরাজয় ভাবমূর্তিতে যে ধাক্কা লেগেছে সেটা অনস্বীকার্য, কারণ বাঁকিপুর বিধানসভা সাধারণ কোনো আসন ছিল না। 3 দশক ধরে, মানে সেই 1990-এর দশকের ঢেউ থেকে শুরু করে মোদি জমানা পর্যন্ত এটা অবিচ্ছিন্নভাবে বিজেপির দখলে ছিল বাঁকিপুর বিধানসভা কেন্দ্রটা বিহারের। এই একটা বাক্যে প্রশান্ত কিশোর একদিকে যেমন নিজেকে প্রথাগত রাজনৈতিক শিবিরের বাইরে রাখার চেষ্টা করেছেন, তেমনই ইঙ্গিত দিয়েছেন যে জাতীয় স্তরের জোট রাজনীতির প্রতি তাঁর আগ্রহ একেবারেই নেই। তিনি চান একটা সরাসরি রাজ্যকেন্দ্রিক সম্পর্ক, যেখানে দল বা জোটের মধ্যস্থতা ছাড়াই জনগণের সঙ্গে তার যোগাযোগ তৈরি হবে। তবে মুখে বলুন বা না বলুন, তার দৃষ্টি কিন্তু বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারের দিকেই। বাঁকিপুরের এই উপনির্বাচন বিজেপিকে জানিয়ে দিয়েছে তার জাতীয় সংগঠন কিংবা আঞ্চলিক জোট কৌশল কোনোটাই যতটা কার্যকর মনে করা হতো ততটা নয়। তাহলে কি এটা কোনো আনুষ্ঠানিক জোটের দিকে যাচ্ছে? সরাসরি তা বলা যায় না। পাটনা, দিল্লি আর চেন্নাইকে একসঙ্গে বাঁধার মতো কোনো যৌথ কর্মসূচি বা সাধারণ প্ল্যাটফর্ম এখনো নেই। তবে একটা মিল আছে কিন্তু, এবং সেই মিলটা হলো এই দলগুলো অনেকটাই মতাদর্শ উত্তর বা পোস্ট আইডিওলজিক্যাল অবস্থানে দাঁড়িয়ে আছে, মানে যাদের কোনো মতাদর্শ নেই। অর্থাৎ বড় রাজনৈতিক আদর্শের চেয়ে তারা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতিতেই বেশি জোর দিচ্ছে। এই কারণে প্রশান্ত কিশোর, অরবিন্দ কেজরিওয়াল বা থালাপতি বিজয় তিনজনই আপাতত এড়িয়ে যেতে পেরেছেন সেই কঠিন প্রশ্নগুলো, যেগুলো আসলে ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকার কথা, যেমন জাতিগত বৈষম্য, শ্রেণী সংঘাত বা সাম্প্রদায়িক বিভাজনের মতো বিষয়গুলোতে স্পষ্ট অবস্থান নেওয়া। এই পুরনো ইস্যুগুলোর বাইরে গিয়েই তারা নিজেদের নতুন রাজনীতির মুখ হিসাবে তুলে ধরছেন, যা কখনো সম্ভব নয় ভারতে। এখন প্রশ্ন হলো, এই ধারা শেষ পর্যন্ত বিজেপি বিরোধী শক্তিগুলোর জন্য সুযোগ তৈরি করবে, নাকি শুধু আরেকটা তৃতীয় শক্তি হয়ে থাকবে যা বিজেপিরই সুবিধে করে দেবে? মানে এমনও হতে পারে যে প্রয়োজনে তারা আবার বিজেপির সঙ্গেও হাত মেলাতে পারে, যেমনটা ছোট আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রে আগে দেখা গিয়েছে। তবে প্রশান্ত কিশোর বা থালাপতি বিজয়ও
অরবিন্দ কেজরিওয়ালের মতো রাজনৈতিক চাপের মুখে পড়েন কিনা তার ওপর সব কিছু নির্ভর করছে। তবে চাপ আসবেই, হোক সেটা বিজেপির দিক থেকে কিংবা সমাজের ভেতর থেকে। কারণ ভারতীয় সমাজে জাত, শ্রেণী আর ধর্মভিত্তিক বিভাজন এত গভীরে যে সেগুলোকে বাদ দিয়ে শুধু ভালো শাসন বা ভালো পরিষেবার প্রতিশ্রুতি দিয়ে সেগুলো মুছে ফেলা সম্ভব নয়। তাই আসল প্রশ্ন হচ্ছে শুধু কে বিজেপির বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছে সেটা নয়, প্রশান্ত কিশোর বিজেপির বিরুদ্ধে জিতে গিয়েছেন এটাই বড় কথা, এরকম নয়। বরং বড় প্রশ্ন হলো এই নতুন মতাদর্শহীন রাজনীতির ভেতরে শ্রেণী এবং জাতিভিত্তিক রাজনীতির জন্য আদৌ কোনো জায়গা থাকবে কিনা। অনেকের মতে এই ধরনের পরিষেবা নির্ভর দলগুলো ভবিষ্যতে সারা ভারতে কংগ্রেসেরই আসলে বিকল্প হয়ে উঠতে পারে। কারণ কংগ্রেস এখনো পর্যন্ত পুরোপুরি সার্ভিস ডেলিভারি ভিত্তিক দল হয়ে ওঠেনি। তাদের রাজনীতিতে এখনও মতাদর্শ, বিশেষ করে শ্রেণী এবং জাতিবাদ বিরোধী চিন্তা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। তাই এখন দেখার বিষয় হচ্ছে যে এই নতুন রাজনীতি বিজেপিকে নয় বরং কংগ্রেসের সেই ভিত্তিকে কতটা দুর্বল করে, আর তার ফলে বিজেপি আরও কতটা সুবিধা পায় এবং শক্তিশালী হয়ে ওঠে। তো একদম শেষে বলি, আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মতোই নিউজ নির্ভীকে নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।